সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আমি রেজওয়ানুজ্জামান। নতুন দিনের নতুন পর্ব নিয়ে সঙ্গে আছেন আমাদের সঙ্গে আজকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো কেমন ক্রিকেট বোর্ড চাই সেই বিষয় নিয়ে। নতুন ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন, একজন পরিচালক এখন পর্যন্ত যোগ দিয়েছেন, আরও কিছু পরিবর্তন আমরা দেখব সামনের কয়েকদিনে। কিন্তু আসলে ক্রিকেট বোর্ডে কি পরিবর্তন চাই, সভাপতির পরিবর্তনেই কি আসলে সন্তুষ্ট সবাই, সেই বিষয় নিয়ে কথা বলবো হাবিবুল বাশারের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। হাবিবুল বাশার, স্বাগত আপনাকে আবারও। প্রথমেই জানতে চাই যে ক্রিকেট বোর্ডের সভাপতি একটা পদ, একজন মানুষ, একজন ব্যক্তি পরিবর্তন হয়, কিন্তু আসলে একজন ব্যক্তি কি অনেক কিছু বদলে দিতে পারেন, কিংবা তার কি আসলে একক সেই ক্ষমতা আছে, কিংবা আছে কিনা? কারণ নাজমুল হাসান পাপনকে দেখেছি আমরা, বেশ কিছু আছে। সেই বিচারে বলি যে একজন মানুষ যদি চান, সভাপতি যদি চান, তাহলে কি পুরো কাঠামো চেঞ্জ করা সম্ভব কিনা? তার সাহায্য ডেফিনেটলি দরকার হবে, সবার সমর্থন দরকার হবে। ইচ্ছা তো তিনি পোষণ করেছেন, তিনি বলেছেন তিনি দেখবেন। একটা ব্যাপার তো অবশ্যই যে ফারুক আহমেদ ইন অ্যান্ড আউট সবই জানেন। তিনি ক্রিকেটের মানুষ, একসময় খেলেছেন, বোর্ডে কাজ করেছেন, তারপরে বাইরে থেকেও অনেক অবজার্ভ করেছেন। তো ভেতর বাইরে সব কিছু তিনি কম বেশি জানেন, এবং তিনি প্র্যাকটিক্যাল লোক, মাঠের মানুষ। তো এবং আমার মনে হয় তাকে যদি সবাই মিলে সমর্থন করে, ডেফিনেটলি তার পক্ষে অনেক কিছু করা সম্ভব, এবং আমরা সবাই সেটাই আশা করছি। আচ্ছা, মানে আমি যেটা বলছিলাম যে উনি এককভাবে কি আসলে চেঞ্জ করতে পারবেন কিনা, সাহায্য আপনি দরকার, কিন্তু তার ইচ্ছা থেকে বাকি অর্গানগুলো কিংবা বাকি বোর্ড পরিচালক কর্মকর্তা যারা চাকরি করছেন তারা কি আসলে তাকে সহযোগিতা যদি না করেন তাহলে কি তিনি পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন। আর তিনি চাইলে আসলে এগুলোর পরিবর্তন করবেন কিনা, সেটাও আরেকটা প্রশ্ন। আমি সেকেন্ড কোশ্চেনে যে প্রশ্নটা আগে করি, আমি প্রেটি শিওর যে তিনি সেটাই চাইছেন। তিনি মনে হয় কালকে পরিষ্কার করেছেন তিনি কি চাচ্ছেন না চাচ্ছেন। তার বক্তব্য মোটামুটি তিনি পরিষ্কার করে দিয়েছেন, মেসেজটা কিন্তু তিনি দিয়েছেন। আর প্রথম প্রশ্ন হচ্ছে, তার একার পক্ষে ডেফিনেটলি এত সহজ হবে না। যেটা বললাম যে আপনি যখন একটা অর্গানাইজেশন চালাবেন, আপনাকে সবাইকে নিয়েই চালাতে হবে, সবার সাহায্য সহযোগিতা নিয়েই চালাতে হবে। প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন হেডের ইচ্ছাটা লাগবে, যেটা আমরা দেখেছি তার আছে, এবং ডেফিনেটলি যারা কাজ করেন বোর্ডে, যারা কাজ করেছেন তারাও তার সাথে একমত হবেন অবশ্যই। কারণ আমরা সবাই তো আসলে ভালো কিছুই চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু সবাই করতে চান। আমি নিশ্চিত তিনি সেই সহযোগিতাটা সবার কাছ থেকে পাবেন। তিনি নির্বাচিত হয়েছেন, আমি যদি বলি যে এই কমিটির মেয়াদ আর 1 বছর বাকি, সেই 1 বছরের জন্য আপাতত নির্বাচিত হয়েছেন, পরেরটা আমি জানি না তিনি করতে চান কিংবা তাকে সরকার দিতে চায় কিনা, সেটা অন্য আলোচনা। কিন্তু এই 1 বছরে আসলে আপনি কি পরিবর্তন তার কাছে দেখতে চান, মানে বাস্তবিক অর্থে তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে? ঘরোয়া ক্রিকেট ডেফিনেটলি, স্পেশালি আমাদের যেখান থেকে উঠে আসে, আমাদের মনে হয় সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনটা নিয়ে আমরা অনেক কথা শুনি। সেটা আমরাও কিন্তু যখন খেলা শুরু করেছি, আমার শুরুটা হয়েছিল ফার্স্ট ডিভিশন দিয়ে। সেটা নিয়ে আসলে মনে হয় একটা অনেক বড় কাজ করার বিষয় এখন তৈরি হয়ে গেছে। আমরা প্রিমিয়ার লিগ, আমরা তো আসলে উপর লেভেলটা দেখি, প্রিমিয়ার লিগ ফার্স্ট ক্লাস এটা দেখে থাকি, এটা আমাদের সামনে অনেকখানি ভিজিবল। বাট এখানে যারা খেলেন তারা কিন্তু মোটামুটি ম্যাচিউরড হয়ে আসেন, তাদের আসলে শেখার খুব বেশি তেমন কিছু থাকে না, শিখে আসেন। কিন্তু শেখার জায়গাটা কিন্তু আমাদের সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন, যেখানে একদম নতুন খেলোয়াড় আসেন, সেই জায়গাটা যদি আমরা ভালো মতো নজর দিতে পারি, সেই খেলাগুলি যেন ঠিক মতো হচ্ছে, প্রতিযোগিতাটা যেন স্বচ্ছভাবে হচ্ছে, সেটা যদি হয় তাহলে এটা প্রথম স্টেপ হবে। এটা অনেক বড় স্টেপ, কিন্তু অবশ্যই অনেক বড় স্টেপ। সেটা নিয়ে কিন্তু গত কয়েক বছর অনেক কম বেশি কথা হয়েছে। সেটা কারণ এটা কেন ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এক নতুন খেলোয়াড় আসেন। আমি যখন প্রথম এসেছি তখন কিন্তু এখান দিয়েই শুরু করেছি, একদম অল্প, মানে যখন শুরুটা হয়েছে। তো এই শুরুটা যেন ভালো মতো হয়, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের যেটা হয় যে একাডেমি লেভেল থেকে যেই প্লেয়ারগুলি উঠে আসে তাদের জন্য একটা যদি সেকেন্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা আসলে আগের মতো, কোয়ালিফাইং রাউন্ড যেটা বলে থাকি, থার্ড ডিভিশন কোয়ালিফাইং, যেটা আগের মতো হচ্ছে না, সেটা যদি স্টার্ট করতে পারেন, এই দুটো জিনিস মনে হয় খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, স্বচ্ছভাবে ঠিক মতো করা। কিন্তু মানে আমার প্রশ্ন যে এখন দেশের অবস্থা যেমন, যে অনেককেই আমরা দেখছি অন্তরালে, রাজনীতিবিদ বলি, ব্যবসায়ী বলি, তারা অন্তরালে এখন ক্লাবগুলোকে আসলে চালায় তারাই অর্থ দিয়ে। সেই জায়গাটায় যে ঘাটতি, প্রিমিয়ার লিগের অনেকগুলো ক্লাবই কিন্তু আমি জানি যে আগামী মৌসুমে দলবদল করতে পারবে কিনা কিংবা করবে কিনা, সেই সংখ্যাটা এখন থেকেই জাগছে। ঠিক তেমনি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন অবস্থা তো আরও কঠিন। এইটা কি তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা, এই ক্লাবগুলোকে রাখা এবং পার্টিসিপেট করানো? যেটা বললো উপরের দিকেরটা কিন্তু সিস্টেম হয়ে আছে, নিচের দিকটাই আসলে সমস্যা, যেটা আসলে আমরা বেস বলে থাকি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এটা অনেক অবশ্যই একটা কঠিন কাজ, সেটাকে করাটাই আসলে মূল চ্যালেঞ্জ হয় বলে আমার মনে হয়। দেখুন, ক্রিকেটাররা কিন্তু থেকে আছে, ক্রিকেটাররা হয়তো হ্যাঁ সারা আছেন, স্পোর্টস পার্সন যারা স্পোর্টস খেলে তারা কিন্তু কোথাও চলে যাননি, তারা টাকা থাকুক না থাকুক তারা কিন্তু খেলতে চাইবেন, তারা খেলতে চাইবেন। তো ওই খেলোয়াড়দের সংখ্যাটা কিন্তু কমবে না, অর্গানাইজ করাটা সবগুলি। আমার মনে হয় যেটা আমি প্রথমে বললাম, সবাই যদি একসাথে মিলে কাজ করে, সবাই সমর্থন দেন, নাথিং ইজ ইম্পসিবল। শুনতে অনেক কঠিন লাগে, বাট আপনি যখন কাজে হাত দেবেন তখন কিন্তু সবকিছু হয়ে যায়। এবং ক্রিকেট সিজনটা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট, তারপরে ক্লাব ক্রিকেট কিংবা বিপিএল, আমি যদি বলি অনেকগুলো মানে চ্যালেঞ্জ তাকে ফেস করতে হবে একদম শুরুতেই, কারণ বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত আমরা বলছিলাম, বিভিন্ন ডিভিশনাল দলগুলো কিভাবে হবে আমরা জানি না, তারপরে বিপিএল এর দলগুলো আসলে কি অবস্থায় আছে সেটা আমি জানি না। আমি বলছি তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু একদম শুরুতেই অপেক্ষা করছে ফারুক আহমেদের জন্য। তিনি কিন্তু কম বেশি জানেন এগুলো, যেটা বললাম, তিনি তো আসলে একদম বাইরে থেকে আসেননি, মোটামুটি উনি স্পোর্টসের মানুষ, একসময় খেলেছেন, একজন নির্বাচক ছিলেন অনেকদিন, বোর্ডের সাথে কাজ করেছেন, বোর্ডের বাইরে থেকে অনেক কিছু অবজার্ভ করেছেন, টিমগুলির সাথে কাজ করেছেন। কোন জিনিসগুলি চ্যালেঞ্জগুলি তার মুখোমুখি হতে হবে তিনি কম বেশি পরিষ্কার, তিনি তার কার্যক্ষেত্রটা আমার মনে হয় ইজ কোয়াইট ক্লিয়ার। তো এগুলির চ্যালেঞ্জ তো ডেফিনেটলি, বাট এমন কোনো চ্যালেঞ্জ না যেটা সম্বন্ধে তিনি অবগত নন, যেটা সম্বন্ধে তার ধারণা নেই। আমার সেটা সম্বন্ধে সব তার ধারণা খুব ভালো মতো আছে, এবং যখন আসবে একটা চ্যালেঞ্জ, আমি আবার বলছি সবাই মিলে যে সমর্থন দেন, আমার মনে হয় তার পক্ষে সম্ভব এই চ্যালেঞ্জগুলিতে ভালোভাবে উতরে যাওয়া। বোর্ডের বাকি পুনর্গঠনটা কিভাবে হতে পারে? আপনার কি মনে হয় যে কালকে আমরা দেখেছি মাত্র 8 থেকে 10 জন ডিরেক্টর ছিলেন, বাকিরা অনুপস্থিত, বলা হচ্ছে যে বাকি দুটো মিটিংয়ে তারা অনুপস্থিত হলে কিংবা 3টা মিটিংয়ে অনুপস্থিত হলে তাদের পরিচালক পদ বাদ হয়ে যাবে, নতুন কেউ ঢুকবেন, মানে এটা একটু দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে কিনা, এবং এই 8-10 জন নিয়েই বাকি ওই সময়টুকু পর্যন্ত তারা এগিয়ে নিতে পারবেন কিনা? আমি আসলে কনস্টিটিউশন সম্বন্ধে ভালো ধারণা নেই, কারণ আমার তো আসলে কাজ করে গিয়েছি, ওই পরিচয় লেভেলের সংবিধানটা আসলে আমি অতটা পরিষ্কার নই। তবে আমি যতদূর দেখেছি, দেখুন, পরিচালক তো সম্ভবত 22 জন ছিলেন, বাট কাজ করতেন কিন্তু আসলে যারা ডিপার্টমেন্ট, সবাই তারা ডিপার্টমেন্ট পেতেন না। তো আমার মনে হয় যে যেই 8-9 জন আছেন, আমার মনে হয় ইনাফ টু রান দ্য বোর্ড, মানে সিস্টেমটা চালু করার জন্য যারা আছেন তাদেরকে নিয়ে মনে হয় সম্ভব। কারণ তারা, যেটা বললাম যে পরিচালক অনেকেই থাকেন, কিন্তু যারা ডিপার্টমেন্ট তারাই কিন্তু আসলে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। বোর্ডে তো কাজ করার লোক আছে, সিদ্ধান্ত কারা নেবেন, ডিসিশন কারা মেক করবেন, সেটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এবং ক্রিকেট বোর্ড কিন্তু একটা সিস্টেমে চলে আসছে মোটামুটি, আমাদের যে ঘরোয়া ক্রিকেট বলে সব কিছু তো এক্সিস্টিং আছে, শুধু সিদ্ধান্তগুলো সঠিক যদি নেওয়া হয়, সেজন্য যারা আছেন আমার মনে হয় তাদেরকে নিয়ে যে সময়টা আছে, অথবা কি প্ল্যান হচ্ছে আমি আসলে জানি না, বাট রান চালানো সম্ভব ডেফিনেটলি। আপনার ডিপার্টমেন্ট যদি একটু বলি যে আপনি নারী ক্রিকেট নিয়ে কাজ করেন, মেয়েদের ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ থেকে সরে যাওয়া নিশ্চয়ই একটা বড় ধাক্কা আমাদের জন্য। আপসেটিং, আমি আসলে একটু বেশি আপসেট আমাদের মেয়েদের জন্য, কারণ সবারই একটা স্বপ্ন থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার, সেটা তারা কম বেশি আমাকে বলেছেন, তাদের সবারই একটা স্বপ্ন যে বিশ্বকাপ হবে ঘরের মাটিতে, সেটা তারা খেলবেন। তারা আগেও খেলেছেন বিশ্বকাপ, বাট ঘরের মাটিতে খেলা, ঘরের বাইরে খেলা একটা পার্থক্য তো অবশ্যই থাকে। আর ঘরের দেশে বিশ্বকাপ হলে যেটা হতো যে আমাদের মেয়েদের ক্রিকেটে আসাটা, মেয়েদের আর ইন্সপায়ার হওয়াটা, সেটা একটা অনেক বড় ভূমিকা রাখতে পারতো। আমি ওমেন্স ডিপার্টমেন্ট জয়েন করেছি অ্যারাউন্ড 3-4 মাসের মতো। তো আমি যেটা দেখেছি যে আমাদের আসলে কালচারালি মেয়েরা তো আসলে স্পোর্টসে আসতে চায় না, এবং ক্রিকেটেও কিন্তু খুব বেশি মেয়ে আমরা পাই না। তো আমি আর একটা ইচ্ছা ছিল যে ওয়ার্ল্ড কাপটা কেন্দ্র করে একটা অনেক মানে সবাইকে নিয়ে আসা, সবাইকে জানানো, ইন্সপায়ার করা স্পোর্টস, সেই এই প্ল্যাটফর্মটা একটু কাজে লাগানোর ইচ্ছা ছিল, যেটা হলো না। বাট ওয়ার্ল্ড কাপ তো হচ্ছে, ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশ নাহলে ইউএইতে হচ্ছে। তো আমাদের টিমের যেই প্রিপারেশনটা, যে গোলটা, সেটা কোনো চেঞ্জ হয়নি। আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করতে চাই, সেভাবে প্রিপেয়ার হচ্ছি, বাট দেশের মাটিতে না হওয়াটা ডেফিনেটলি একটু দুঃখের, একটু কষ্টের, কারণ সবাই চেয়েছিল যে ঘরের মাটিতে বিশ্বকাপটা খেলার। অবশ্যই, এবং এতে করে মানে এক্সপোজারটাও পেত, মেয়েদের ক্রিকেটের প্রতি আগ্রহটাও হয়তো বা বাড়তো মানুষের। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে আবু হানিফ বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে আর কি, গামিনী সিলভাকে এখনো বাংলাদেশের মানে এই ধরনের ডান্স কমেডি একটা অথর্ব একটা মানে অযোগ্য একটা লোক, ওনাকে এখনো মানে রাখা হচ্ছে, ওনাকে এখনো করা হচ্ছে না কেন? আচ্ছা, এই জিনিসটা আর কি। আমাদের চট্টগ্রামের পিচ তো অনেক ভালো, কিন্তু দেখার পিচ তো অনেক বাজে একটা পিচ।
আর শ্রীলঙ্কানদেরকে এত পৃষ্ঠপোষকতা করার কারণটা কি আর কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গামিনী ডি সিলভাকে কেন রাখা হচ্ছে, হাবিল বাশার হয়তো সরাসরি উত্তর দিতে পারবেন না, তার ডিপার্টমেন্ট নয়। তবে গতকালই নতুন সভাপতি এসেছেন, তিনি বলেছেন তিনি দেখবেন অনেকগুলো বিষয়ই। গামিনী ডি সিলভাকে নিয়েও সরাসরি প্রশ্ন করা হয়েছে, তিনি দায়িত্ব নেওয়ার পর হয়তোবা এর উত্তরটা আমরা চেষ্টা করব কয়েকদিন পর জানার, কারণ তাকেও সময় দিতে হবে তিনি যেন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। কোচে গামিনী সিলভার কথা আসলো যেহেতু, একটু কোচের কথাও বলি। কালকে প্রধান সভাপতি যিনি, তিনি বলেছেন যে হাথুরু সিংকে নিয়ে তার অবস্থান আগের মতোই, তিনি চান না যে হাথুরু সিংয়ে থাকুক, কিন্তু যেহেতু চুক্তিবদ্ধ একজন কর্মী, তার চুক্তির শর্তগুলো কিংবা সামনে বাংলাদেশের অ্যাসাইনমেন্টগুলো সেগুলো তাকে বিবেচনা করতে হবে। এই ঘোষণাটা সরাসরি দেওয়ায় কি আপনার কি মনে হয় সভাপতি আর কোচের মধ্যে একটু দূরত্ব বাড়লো, নাকি আসলে দুজনেই প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করবেন? আমি মনে করি দুজনে প্রফেশনাল হ্যান্ডেল করবেন, এবং তিনি কিন্তু সেটা ক্লিয়ার করেছেন কালকে, যে তিনি দেখতে চান কন্ট্রাক্টে কি আছে। তার যে মনোভাবটা তিনি আগে যখন ছিলেন তখন প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন তিনি সেটা বিলিভ করেন, এবং তিনি এটা বলেছেন যে কন্ট্রাক্ট অনুযায়ী যা হয় কন্ট্রাক্ট অনুযায়ী হবে, সেটা তিনি পরিষ্কার করেছেন। আমার মনে হয় না যে দূরত্ব খুব একটা তৈরি হবে, বিকজ হাথুরু সিংয়ের সাথে কিন্তু ফারুক আহমেদ আয়ও কাজ করেছেন। আমরা যখন নির্বাচক ছিলেন তখন হাথুরু সিংয়ে কোচ ছিলেন, তো এবং হাথুরু সিং কিন্তু একজন প্রফেশনাল কোচ। সো যেটাই হয়, তিনি যখন এরকম কথা হবে, এমন ইট ডাজন্ট মিন যে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ চলছে, হাথুরু সিং কাজ না করে বসে থাকবেন, আমার কাছে সেটা মনে হয় না। বিকজ তিনি একজন পেশাদার কোচ, পেশাদারিত্বের জায়গা থেকে সবাই সবার কাজটা করবেন, সেটাই আসলে করে থাকেন যারা পেশাদার কোচ কিংবা পেশাদারভাবে কাজ করে থাকেন। সো আমার মনে হয় না যে এটা দূরত্ব খুব একটা তৈরি হবে, বিকজ দুজনেই আসলে ক্রিকেটের মানুষ। ফারুক আহমেদ নিশ্চয়ই, ফারুক আহমেদ খুব ভালো মতোই জানেন যে আসলে একজন প্রশিক্ষককে কীভাবে হ্যান্ডেল করতে হয়, তার সাথে কীভাবে মানে পরবর্তীভাবে এগোনো যায়। কারণ দিন শেষে কিন্তু সবাই একটা জিনিস ক্লিয়ার করেছেন, কালকে আমাদের সভাপতি পরিষ্কার করেছেন যে দিন শেষে কিন্তু ক্রিকেটটাই সবার ইম্পর্টেন্ট জিনিস, ক্রিকেটটাকে কীভাবে প্রায়োরিটি, কীভাবে ভালো করা যায়। আরও একজন দর্শক আছেন, ফোন নেব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আমি জাহিদ চিটাগং থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে আছেন এই যাবৎকালের, সবার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কয়েকটা পদবিযুক্ত, মানে সবাই আরো অনেকগুলা দায়িত্বে ইনভলভ, যার জন্য ক্রিকেট বোর্ডে আসলে ওভাবে সময় দেওয়াটা সবার পক্ষে পসিবল হচ্ছে না। কিন্তু আমার যদি ফিউচার, এখন নতুন যেহেতু সেট আপটা হচ্ছে, এমন ব্যক্তি হওয়া উচিত ক্রিকেট সংশ্লিষ্ট যিনি শুধু ধ্যান জ্ঞানী হবে ক্রিকেট নিয়ে। এখন আমার পার্সোনাল যদি অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে, দেন আমি কিভাবে সম্ভব ক্রিকেট বোর্ডে এসে এতগুলা সময় দেয়া? কারণ এই যে মিটিং হচ্ছে, আমরা শুধু টিভিতে চ্যানেলে দেখি, শুধু মিটিং এর সময়ই ওনাদের চেহারাগুলো দেখা যায়, অন্য কোথাও আমরা ওনাদেরকে দেখতে পাই না, বিশেষ করে হাতে গোনা কিছু লোক ছাড়া। কিন্তু ম্যাক্সিমাম টাইমে যাদের ব্যাকগ্রাউন্ড আছে, কেউ রাজনীতি করতেছে, প্লাস নিজের ব্যবসা করতেছে, মানে অনেকগুলা, যাদের পিছনে অনেকগুলা পদবি লাগানো, এটা কি আসলে যৌক্তিক কিনা? ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। কিন্তু আসলে ক্রিকেট বোর্ডের পুরো পরিচালনা পরিষদটা আসলে কোনো পেশাদার পদ না, এটা একটা শৌখিন কিংবা আমি যদি বলি একটা নন প্রফেশনাল পদ। তাদের অন্য পেশা থাকে, এখান থেকে যেহেতু তারা কোনো বেতন নেন না কিংবা সরকারি কাঠামোতে এইভাবে সিস্টেমটা নেই, সেই কারণে তাদেরকে অন্য পেশায় যুক্ত থাকতে হয় সাধারণত। ব্যতিক্রম যে নেই একদম তা বলছি না, কিন্তু আমরা এই বিষয়ে আরও কথা বলবো। হাবিল বাশারের মতামত নিশ্চয়ই শুনতে চেষ্টা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম, আমি একটু ব্যাখ্যা দিয়েছি, আপনি যদি একটু বলেন যে ক্রিকেট বোর্ড পরিচালকরা আসলে বেতনভুক্ত নন, এটা হলো একদম ক্লিয়ার, একদম সভাপতি থেকে সব পরিচালক, এবং তারা একটা পলিসি মেক করার কথা নর্মাল যদি আমরা বলি, এবং সেই পলিসি ইমপ্লিমেন্ট করার কথা ক্রিকেট বোর্ডে যারা এমপ্লয়ি, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তারা। আমি ক্লিয়ার করলাম তো, মানে ঠিক বললাম কিনা? এবং এই ডিরেক্টরদের আসলে বেশি সময় তারা দেন দেখে টেলিভিশনে কিংবা সংবাদ মাধ্যমে আসেন দেখে তারা এরকম আলোচিত হন, নাকি কম সময় দেন দেখে তারা আসলে সমালোচিত হন? কোনটা আসলে আপনার কাছে মনে হয়? এটা আসলে স্ট্যান্ডার্ড প্রোটোকল ইন এভরি কান্ট্রি, যে যারা ডিরেক্টর থাকেন বোর্ডে, তারা আসলে তাদের কাজ আসলে ইমপ্লিমেন্ট করা পলিসিগুলি, এবং যারা আপনি যে ডিরেক্টরকে মেনশন করলেন, যারা কাজ করেন তারা আসলে কাজ করেন। ডিরেক্টরদের কাজ আসলে এসে কাজগুলি ঠিকমতো হচ্ছে কিনা, কিংবা ফিউচার প্ল্যানটা কি সেটা নিয়ে কাজ করা, বা বহু অন্য দেশগুলির সাথে সম্পর্ক ডেভেলপ করা, বিভিন্ন সিরিজ অ্যারেঞ্জ করা। তো ডাইরেক্টরদের আসলে কাজটা এটাই, তারা আসলে প্রফেশনাল নন, তারা আসলে সবসময় তাদেরকে আসার দরকারও হয় না, বিকজ তাদের শুধু পলিসি মেক করাটা ঠিকমতো করে, সেটা মানে এক্সিকিউশনটা ঠিকমতো হচ্ছে কিনা, এগুলো দেখা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা দেখা আসলে বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, আগের সভাপতিকে আমরা দেখেছি যে অনেক সময় সংবাদ মাধ্যমে আসতে এবং তিনি আসলেই নানা ধরনের কথা বলতেন এবং সেটা আমরাও চাইতাম যে আসলে তিনি বলুক, বললে সেটা মানুষ শুনতে চায় কিংবা তিনি এমন কিছু বলেন যেটা আলোচিত হয়। সভাপতি কি আসলে একটু বেশি ইনভলভ ছিলেন? মানে আমি এটা খারাপ ভালোর জন্য বলছি না, উনি ক্রিকেট ভালোবাসতেন, আগের সভাপতি আমি জানতাম, ক্রিকেটে বেশি সময় দিতে চাইতেন কিংবা বেশি কথা বলতেন, মানে সেটা কি ভালো একজন স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা সভাপতির, আপনি যদি জানতে চাই? দেখুন, আমি একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি, আপনি যদি যার কাছ থেকে কাজ করতে না দেন তাহলে সমস্যা তখনই তৈরি হয়। ডেফিনেটলি আপনি তো সবার কাজ তো অবজার্ভ করবেনই, বাট ব্যাপারটা এমন হয় যে আপনি যাকে কাজে রেখেছেন তাকে তার কাজটা করবেন, তার কাজ পছন্দ হলে আপনি সবসময় তো আপনার তো সেই ডিসিশন তৈরি করার নেয়ার তো আপনার আছেই যে আপনি না, আপনার কাজ পছন্দ হচ্ছে না, কিন্তু কাজ করতে না দিয়ে আসলে তখন ব্যাপারটা আসলে এরকম হয়ে যায়। আমি বলবো না উনি কী করেছেন, কী করা উচিত ছিল বা কী করতে পারতেন, আমি এইসব বিষয়ে এখন যেতে চাচ্ছি না, কেউ চাইবেও না, কারণ আমার মনে হয় যে এখন সময় আমাদের সামনের দিকে তাকানোর। আমি সবসময় পজিটিভ ইন্টেন্টে বিশ্বাস করি, পজিটিভিটিতে বিশ্বাস করি। আমরা যদি এখন পিছন দিকে ফিরে না তাকে সামনের দিকে তাকাই, সেটাই মনে আমাদের সবচেয়ে মঙ্গল হবে। কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা দেখেছি, কি হতে পারতো সেটা আমরা কম বেশি আমাদের পক্ষে আছে বিপক্ষে আছে, বাট আমার মনে হয় এই মুহূর্তে আমাদের প্রয়োজন নতুন একজন সভাপতি এসছেন, আমার মনে হয় সবাইকে তাকে সাহায্য করেছে এবং তাকে একটু সময় দেওয়া উচিত। এমন না যে তিনি কালকে জয়েন করেছেন আজকে সব কিছু করে ফেলবেন, আমাদের সবাইকে একটু রিয়েলাইজ করা উচিত যে তাকেও একটু সময় দিতে হবে আমাদের সবাইকে, এবং তাকে আমরা সমর্থন করতে হবে এবং সামনের দিকে তাকাই, আমরা সামনে কি করতে পারি, পেছন দিকে আর ফিরে না তাকাই। সামনের দিকে যদি তাকাই, আমি একটু বলতে চাই যে ক্ষমতার পালাবদল যখন হলো সরকারে, তখন ক্রিকেট বোর্ডে কয়েকদিন ধরে শোডাউন হয়েছে। এখন কি সেটা কমবে আপনার মনে হয়, যে যেহেতু একটা রিফর্মের প্রক্রিয়া শুরু হয়েছে সেই কারণে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে একটা গ্রুপ হয়তো বা চাচ্ছিল রিফর্ম হোক, আরেকটা গ্রুপ চাচ্ছিল সরাসরি ক্ষমতাই তারা নিতে চায়, সেটা অন্য দল, ভিন্ন দলের মতাদর্শের লোকজন। তারা কি আসলে সন্তুষ্ট হবে কিংবা সহ্য করবে, এই সময় দেবে নতুন সভাপতিকে? দুটো প্রশ্ন। আমার মনে হয় যে কালকে মোটামুটি আমরা একটা পেয়ে গেছি যে কারা এক্সিস্টিং কমিটি থাকবে কিংবা কারা কাজ করবেন, কি হবে না হবে, মোটামুটি আমাদের একটা দাঁড়িয়ে গেছে ডিসিশন মেক করার জন্য। আমরা এখন আপনার প্রস্তুত হয়ে গেছি। কি হয়েছে না হয়েছে এটা আসলে সামনের দিকে দেখা যাবে। আমার মনে হয় যে দিন শেষে সবাই তো আসলে প্রথম যেরকম ক্রিকেটে ভালোই চায়, সবাই আসলে ভালো করতে চায়, কারণ আমাদের সামনে কিন্তু প্রচুর খেলা আছে। এখন পাকিস্তান টেস্ট সিরিজ খেলছে, আমাদের ওমেন্স ওয়ার্ল্ড কাপ আছে, সামনে সাউথ আফ্রিকার সিরিজ আছে, আমাদের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা আছে, অনেক খেলা আছে। দিন শেষে কিন্তু আমাদের সবার কিন্তু ফোকাস কিংবা লক্ষ্য কিন্তু একটা হওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট। আমাদের সবাই সেটার দিকেই আসলে মনোযোগ দেবে। ধন্যবাদ আপনাকে হাবিবুল বাশার, আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সময় আসলে এখানে শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।